আসসালামু আলাইকুম। আমরা আজকে ইনশাআল্লাহ একটা নতুন কোর্স শুরু করতে যাব, যার কোর্স টাইটেল হচ্ছে ডিটেইলস অফ কনস্ট্রাকশন। আর কোর্স কোড হচ্ছে CE200। এই কোর্সটার ক্রেডিট হচ্ছে 1.5 ক্রেডিট। তো আমরা এই কোর্সের আউটকাম কি এটাকে সিলেবাস থেকে দেখে নেব। এই কোর্সের মধ্যে আছে আমাদের ফাউন্ডেশন কী জিনিস, কেন বা ফাউন্ডেশন দরকার, ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের ফাউন্ডেশন, শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশনের আবার টাইপগুলো কী, ম্যাট ফাউন্ডেশন কী জিনিস বা কম্বাইন্ড ফাউন্ডেশন কী জিনিস, স্ট্রেপ ফুটিং কী জিনিস, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করব। এবং শেষে আমরা পাইল ফাউন্ডেশন, প্রিকাস্ট পাইল, ইনসিটু পাইল এগুলো নিয়ে আলোচনা করব। তারপর ব্রিক মেশিনারি, ফ্রেম স্ট্রাকচার, বিয়ারিং ওয়াল এগুলো নিয়ে কথা বলবো। আর আর্টস কী, কেন আর্টস দরকার, লিন্টেল কেন দরকার, এগুলো নিয়ে আলোচনা করব। যে আর্টস দিলে আমাদের কী লাভ, কেন এবার এরকম আর্টস করা হয়, ফ্লোরিং, রুফিং এগুলো নিয়ে কথা বলবো, পয়েন্টিং নিয়ে কথা বলবো আমরা ইনশাল্লাহ মিড সেমিস্টার আগ পর্যন্ত। আর তারপরে আমরা চলে যাবো যে প্লাস্টারিং, ইন্টেরিয়র ফিনিশিং কীভাবে করতে হয়, স্ক্যাফোল্ডিং কেন দরকার, শুরিং কী কেন দরকার, কীভাবে করতে হয়, আন্ডারপিনিং কী জিনিস কেন করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা মিড সেমিস্টার পরে আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের আউটকাম। এই কোর্স থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। তো আজকে আমরা ইনশাল্লাহ শুরু করবো ফাউন্ডেশন দিয়ে। আমাদের প্রথম টপিকস হচ্ছে ফাউন্ডেশন। তারপর শুরু করার আগে আমি একটু বলে নিই যে ফাউন্ডেশন কেন দরকার বা কী জিনিস এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কাজ হচ্ছে সুপার স্ট্রাকচার বা একটা বিল্ডিং বা যে কোনো ধরনের একটা স্ট্রাকচারের লোডগুলোকে ক্যারি করে সয়েলে কোনটাকে নিয়ে আসা বা সয়েলের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া। সো ফাউন্ডেশন ইজ এ সুপার সাব স্ট্রাকচার। ফাউন্ডেশন ইজ একটা সাব স্ট্রাকচার যেটা সুপার স্ট্রাকচারের লোডগুলোকে ক্যারি করে সয়েলে কোনটাকে নিয়ে আসবে। সো ডেফিনেটলি ফাউন্ডেশন গ্রাউন্ডের কোনটাকে থাকবে। আর ইট ইজ দ্য লোয়েস্ট পার্ট অফ স্ট্রাকচার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের নিচে থাকবে ফাউন্ডেশন, যে ডিরেক্টলি গ্রাউন্ডে কোনটাকে থাকবে। এটা কী করবে, ইট প্রোভাইডস এ বেস ফর দ্য সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারের জন্য একটা বেস তৈরি করে দেবে। কীভাবে তৈরি করে দেবে, কী কী অ্যারেঞ্জমেন্ট লাগবে, এখানে একটা কংক্রিটের ব্লক, পাইলস অথবা রাফট এগুলোর মাধ্যমে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে দেবো, যার মাধ্যমে লোডগুলা একটা বড় এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট আছে ডিস্ট্রিবিউট দ্য লোড অফ স্ট্রাকচার ওভার এ লার্জ এরিয়া উইদাউট স্ট্রেসিং দ্য সয়েল বিয়ন্ড ইটস ক্যাপাসিটি। একটা সয়েলের স্ট্রেস অথবা লোড বেয়ারিং ক্যাপাসিটি কত, তার লিমিটের মধ্যে লোডগুলোকে ডিস্ট্রিবিউট করাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কাজ। এখন এটা কেন দরকার, আপনি যদি ফাউন্ডেশন না দেন তাহলে কী সমস্যা হবে, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে যে এই নেসেসিটিটা কী। প্রথমে আমি বলি, এই ফাউন্ডেশনটা ডিস্ট্রিবিউট করবে সুপার স্ট্রাকচারাল লোড ওভার এ লার্জ এরিয়া উইদাউট স্ট্রেসিং দ্য সয়েল বিয়ন্ড ইটস ক্যাপাসিটি। একটু আগে বলছি আমি, টু দ্য লোড ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইভেনলি, মানে সমানভাবে এই লোডটা ডিস্ট্রিবিউট হবে ফুটিং দেওয়ার কারণে বা ফাউন্ডেশন দেওয়ার কারণে। এই সমানভাবে ডিস্ট্রিবিউট হলে কী সুবিধা, ডিফারেন্সিয়েট সেটেলমেন্টটা হবে না। এখন ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কী জিনিস, ধরেন আপনার কোনো একটা কলাম কোনো কারণে লোড ক্যারি করছে না বা ওই কলামের নিচের সয়েল কোনো কারণে ডিসপ্লেস হয়ে গেছে, তখন এই কলাম যদি লোড না নিতে পারে, তার কোহেরেন্ট বা আশেপাশের যে কলামগুলো আছে ওই লোডগুলোতে, ওই কলামগুলোতে বেশি স্ট্রেস পড়বে, যার দরুন ওই কলামের আর বিমের যে জাংশন পয়েন্টগুলো আছে বা জয়েনিং পয়েন্টগুলো আছে ওই জায়গাতে ক্র্যাক দেখা দিবে। তো এই ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যাতে না হয় সেজন্য এই ফাউন্ডেশন দিতে হয়, টু প্রোভাইড এ লেভেল সার্ভিস অ্যান্ড ফেসিলিটেট সাবসিকুয়েন্ট কনস্ট্রাকশন ওয়ার্ক। একটা লেভেল সার্ভিস প্রোভাইড করার জন্য, আর টু টেক দিস স্ট্রাকচারাল ডিপ ইনটু দ্য গ্রাউন্ড। আচ্ছা, এখানে আমাদের গ্রাউন্ডের ভিতরে দেওয়ার কেন দরকার, কারণ হচ্ছে যাতে টিল্টিং না হয় অথবা ওভারটার্নিং না হয়, এই জন্য আমাদের ফাউন্ডেশন দেওয়া দরকার, যাতে একটা বিল্ডিং বা সুপার স্ট্রাকচারে কোনোভাবে টিল বা কাত হয়ে না যায় অথবা ওভারটার্ন না করে, এই জন্য আমাদের ফাউন্ডেশন দেওয়া দরকার। এখন ফাউন্ডেশনের টাইপগুলো কি, ফাউন্ডেশনকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন মধ্যে কী আছে, স্ট্রেপ, ইন্ডিভিজুয়াল পর আরও একটা আছে কম্বাইন্ড। ইন্ডিভিজুয়াল যদি আমরা না পারি বা ইন্ডিভিজুয়াল করতে গেলে যদি সমস্যা হয় তো, বা ওইরকম এরিয়া যদি আমাদের না থাকে, তখন কম্বাইন করতে হয় অনেক সময়। কম্বাইন ট্রাপিজয়েডাল অথবা স্কোয়ার অথবা রেক্টেঙ্গুলার। যদি আমরা এই কম্বাইন করে দেখি যে না হচ্ছে না, তখন আমাদের ম্যাটের কথা চিন্তা করা লাগবে। এ হচ্ছে আমাদের শ্যালো ফাউন্ডেশন। আর ডিপ ফাউন্ডেশনের মধ্যে আছে পাইল, ক্যাশন, কোফারডাম। পাইলের মধ্যে আবার আছে যে প্রিকাস্ট, মানে আগে থেকে কাস্টিং করা। একটা হচ্ছে ইনসিটু পাইল, যে আমাদের যে কনস্ট্রাকশন সাইট ওই সাইটের মধ্যেই কনস্ট্রাক্ট করা পাইল, এটা হচ্ছে ইনসিটু পাইল।
ক্যাশন কফার্টাম এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই ফাউন্ডেশন করার আগে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে একটা সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি কত। নাম্বার 1 আবার হাইলাইট করে বলতেছি আমি যে একটা সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি কতটা বের করা লাগবে, এবং ওই সয়েলের পোস্ট কনস্ট্রাকশন সেটেলমেন্ট কত। দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ওই সয়েলের লোড ক্যারিং ক্যাপাসিটি কত আর পোস্ট কনস্ট্রাকশন সেটেলমেন্ট কত, এটা আমাদের আগে বের করা লাগবে। তো এই জিনিসগুলো বের করার জন্য আমাদের আগে সয়েল সম্পর্কে ইনভেস্টিগেট করতে হবে, যেটাকে আমরা বলি সাইট এক্সপ্লোরেশন। আমরা যে কনস্ট্রাকশন সাইট বা এলাকা, ওই এলাকার সয়েলের ক্যাপাসিটি কীরকম, ওই এলাকার সয়েলের সি কত, ফাই কত, কোয়েশন কত, এই জিনিসগুলো আমাদের আগে থেকে বের করে রাখা লাগবে। আর ওই জায়গাতে কনস্ট্রাকশন করলে পোস্ট কনস্ট্রাকশনে কীরকম সেটেলমেন্ট হতে পারে, এই জিনিসগুলো আমাদের আগে থেকে ইনভেস্টিগেট করা লাগবে। তো এই ইনভেস্টিগেট করার সিস্টেমটাই হচ্ছে সাইট এক্সপ্লোরেশন। আচ্ছা, এই সাইট এক্সপ্লোরেশন করার দরকারটা কি আবার বলতেছি আমি এখানে, যে একটা সোয়েলের বিয়ারিং ক্যাপাসিটি ডিটারমাইন দ্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি, যে ওই মাটি যে জায়গাতে আমি বিল্ডিং করছি বা একটা স্ট্রাকচার করছি ওই মাটির ক্যাপাসিটি কীরকম। সিলেকশন অফ এ সেফ অ্যান্ড ইকোনমিক্যাল ফাউন্ডেশন টাইপ। ধরুন আপনি এরকম একটা সাইট সিলেক্ট করছেন, ওই জায়গার সোয়েলের বিয়ারিং ক্যাপাসিটি খুব কম, তো এই ক্যাপাসিটি কম হওয়ার কারণে আপনার পাইলের ডেপথ বেড়ে যাবে, আপনার ফাউন্ডেশনের ডেপথ বেড়ে যাবে, যা আপনার কস্ট বেড়ে যাবে। সো ফার্স্টে আমাদের সিলেক্ট করা লাগবে যে কোন সাইটে কাজ করলে কোন সয়েলের ক্যাপাসিটি কত, এটা যদি আমাদের আগে থেকে জানা থাকে তাহলে আমাদের পাইলের ডেপথ অনেক কমে যাবে, পাশাপাশি ফাউন্ডেশনের এরিয়াও কমে যাবে এবং কস্ট অনেক সেভ করা যাবে। সাইট এক্সপ্লোরেশন যারা দেখলে একটু আগে বললাম, ডেপথ অফ ফাউন্ডেশন হিসাব করা সহজ হবে, ডিটারমাইন অফ দ্য ডেপথ অফ ফাউন্ডেশন। আর পোস্ট কনস্ট্রাকশন সেটেলমেন্ট, এই জিনিসগুলো কত হবে সাইট এক্সপ্লোরেশন করলে আপনি জানতে পারবেন। আর ওই এলাকাতে গ্রাউন্ড ওয়াটার টেবিল কোন জায়গাতে আছে এটা আপনি জানতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই গ্রাউন্ড ওয়াটার লেভেল জেনে আমার লাভ কী। দেখবেন যে বর্ষাকালে পানি বৃদ্ধি পেলে গ্রাউন্ড ওয়াটার লেভেল যখন বাড়বে তখন আপনার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আস্তে আস্তে কমে যাবে। তারপর হচ্ছে ফোরকাস্টিং দ্য ডিফিকাল্টিস হুইচ আর লাইকলি টু বি এনকাউন্টার ডিউ টু নেচার অফ সাবসয়েল ডিউরিং কনস্ট্রাকশন। আপনার সয়েল যদি খুব বেশি ভালো না হয়, যখন আপনি কনস্ট্রাকশন করবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের ডিফিকাল্টির মধ্যে পড়তেছেন। দেখবেন যে সবসময় ওয়াটার লগিং হচ্ছে, পানির ড্রেনেজ করতে পারছেন না। তো এই জিনিসগুলো আগে থেকেই ওই সয়েল ইনভেস্টিগেট করে আইডেন্টিফাইড করা লাগবে যে ওই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কীরকম, সেটেলমেন্ট কীরকম হতে পারে, ওই সয়েল বা ওই সাইটের মধ্যে গ্রাউন্ড ওয়াটার লেভেল কোন জায়গাতে আছে, আর কী কী প্রবলেম হতে পারে, এগুলো আগে থেকেই আমাদের ফোরকাস্ট করা লাগবে বা প্রিডিটারমাইন্ড করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে করা যাবে। করার কিছু সিস্টেম আছে, যেটা হচ্ছে টেস্ট পিট, বোরিং আবার অনেকভাবে করা যায়। বোরিং মানে গর্ত করা, টেস্ট পিট মানে হচ্ছে গর্ত, বোরিং, সাবসারফেস সাউন্ডিং, জিওগ্রাফিক্যাল মেথড। তো বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বোরিংগুলো করা হয় বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রে, এছাড়া টেস্ট পিটটাও করা হয় যদি শ্যালো ডেপথ হয়। তো আমরা আজকে টেস্ট পিট দেখব। টেস্ট পিটটা কি, ফিগারটা যদি একবার দেখে আসি তাহলে সহজ হবে বুঝতে। এই হচ্ছে একটা টেস্ট পিট, যেখানে ইনভেস্টিগেটর নিজে সয়েলের মধ্যে গিয়ে সয়েল ইনভেস্টিগেট করতে পারবেন। তো ওটা কী বলা আছে, দ্য হোলস হুইচ আর লার্জ এনাফ, যেটা অনেক বড়, টু পারমিট দ্য এন্ট্রি অফ পারসন ফর ইন্সপেকশন আর কল টেস্ট পিট। টেস্ট পিট কাকে বলবে, যেটার ডেপথ যেটা অনেক বড়, সাইজ অনেক বড় হবে, লার্জ এনাফ টু পারমিট দ্য এন্ট্রি, যে কারোর এন্ট্রির জন্য লার্জ এনাফ হবে। টু ইন্সপেক্ট মানে দেখাশোনা করা, সেটাকে আমরা বলবো যে টেস্ট পিট। পিটস আর স্কোয়ার ইন প্ল্যান অ্যান্ড আর ডাগ বাই হ্যান্ড অর এক্সকাভেটিং ইকুইপমেন্ট। এটা হয়তো বা হাতেও করা হয়, অনেক সময় আবার ইকুইপমেন্ট দ্বারা এই পিটগুলো খনন করা হয়। কম্পারেটিভলি এক্সপেন্সিভ, এই কাজগুলো করা একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে অনেক বড় একটা পিট করতে হয় যাতে নিজে ইন্সপেক্টর গিয়ে ওখানে সয়েল ইনভেস্টিগেট করতে পারে, জন্য এগুলো একটু কস্ট বেশি হয়। তো এই টেস্ট পিটে পরে আমরা চলে যাবো যে ওয়াশ বোরিংয়ে। ওয়াশ বোরিংয়ের প্র্যাকটিক্যাল ফিগারটা যদি প্রথমে দেখাই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে এই স্টেপগুলো কীভাবে কাজ করে। প্রথমে আমরা দেখি যে প্লেসমেন্ট অফ পাইপ ডেরিক, এই তিনটা দিক দিয়ে এখানে একটা পুলি লাগানো আছে, এই পুলির মধ্যেই আমাদের ওভারটা লাগানো থাকবে। প্রথমে আমাদের তিন পাইপ যে স্ট্যান্ডগুলো বা পাইপ ডেরিকগুলো আছে এগুলো আগে প্লেসমেন্ট করা লাগবে। প্লেসমেন্ট করার পর আমাদের ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের যেই জায়গাতে কলাম বসবে বা ফাউন্ডেশন আমাদের যেই জায়গাতে হবে ওই জায়গার প্লেসিং সাথে
সেন্টারিং যাতে অ্যাকুরেট হয়, সেন্টারিং প্লেসমেন্ট অফ দ্য আউর, আমাদের আগে থেকে মার্কিং করা থাকবে যে আমাদের এই জায়গাতে দেওয়া লাগবে, তখন এই স্টেনগুলা বা পাইপ ডেরিগুলোকে মুভ করে এই সেন্টারিংটা করা হয়। সেন্টারিং করার পর কাজ হচ্ছে আমাদের টেম্পোরারি একটা ক্যাসিং দেওয়া, যেহেতু আমাদের এখানে কংক্রিট পোর করতে হবে বা ঢালাই করতে হবে, সেজন্য আমাদের একটা ক্যাসিং এখানে প্রোভাইড করতে হবে। তারপরে কাজ হচ্ছে হোস পাইপ দেওয়া। হোস পাইপের কাজ কি, হোস পাইপ দ্বারা আমার নিচের যে গর্তের বালিগুলো আছে এগুলা হাই প্রেশারে হাই ভেলোসিটিতে আমরা উপরের দিকে নিয়ে আসবো পানির মাধ্যমে, লিকুইডেশন যেটাকে বলতেছি আমরা, হাই প্রেশার দিয়ে পানিটাকে আমরা বালি সহ উপরে নিয়ে আসবো। তারপরে কাজ হচ্ছে আমাদের এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন সবাই, বেন্টন আইনগুলো ইউজ করা লাগবে সবশেষে, এইভাবে আমাদের বেন্টন আইন ইউজ করা লাগবে। এই তো মোটামুটি আমাদের সয়েল এক্সপ্লোরেশন আর ফাউন্ডেশন সম্পর্কে আমরা একটা পড়াশোনা করলাম। তারপর আমরা চলে যাবো যে আমাদের যে টাইপগুলো ছিল একটাকে আমরা পড়াশোনা করছিলাম, যে শিলো ফাউন্ডেশনের টাইপগুলো। শিলো ফাউন্ডেশনের প্রথম টাইপটা হচ্ছে স্ট্রিপ ফুটিং, অথবা এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস ফুটিং বা ওয়াল ফুটিং। এগুলো কোথায় ইউজ করা হয়? দিস টাইপ অফ ফুটিং আর ইউজড আন্ডার স্ট্রাকচার উইথ লুড বেয়ারিং ওয়াল। লুড বেয়ারিং ওয়ালগুলোর নিচে এগুলো সাধারণত করা হয়। এই হচ্ছে আমাদের ওয়াল, তার নিচে ফুটিং দেওয়া আছে। এগুলো আস্তে আস্তে যত উপর দিকে যাবেন তত আস্তে আস্তে উইথ কম হয়। আর তার উপরে এখানে দেখবেন যে ড্যাম্প প্রুফ কোটস দেওয়া হয়, যাতে ক্যাপিলারি রাইজের মাধ্যমে পানি উপরে উঠতে না পারে। এ হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। এই পানির কন্ট্যাক্ট যাতে যাতে এই কোয়েশনের কারণে পানি যাতে এই ফ্লুইড লেভেলের উপরে না উঠতে পারে, জন্য ড্যাম্প প্রুফ কোটসগুলো দেওয়া হয়। তারপর আমরা চলে যাচ্ছি ইন্ডিভিজুয়াল ফুটিং বা আইসোলেটেড ফুটিং। ইন্ডিভিজুয়াল ফুটিং কী জিনিস? এ হচ্ছে আমাদের কলাম। এই কলামের লোডটা যাতে একটা বড় এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট হতে পারে, জন্য আমাদের এখানে ফুটিং দেওয়া লাগবে। এই জিনিসটা হচ্ছে ফুটিং। এই ফুটিংয়ের এরিয়া কীরকম হবে? আমাদের কলামের টোটাল যে লোড, এই লোড যদি হয় এফ, এই এফকে যদি আমরা এই সয়েলের ক্যাপাসিটি, সয়েলের লোড বেয়ারিং ক্যাপাসিটি দ্বারা ভাগ করি, তাহলে ফুটিংয়ের এরিয়া বেড়ে যাবে। আমি আবার বলতেছি, আমাদের কলামের যে লোড, এই লোডকে যদি আমরা এই ফুটিং যে জায়গাতে আছে ওই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি দ্বারা ভাগ করি, তাহলে ফুটিং আমাদের কতটুকু লাগবে? 6 ফিট বাই 6 ফিট নাকি 5 ফিট বাই 5 ফিট, এগুলো বেড়ে যাবে। আর আমাদের পাঞ্চিং আর বিম শিয়ার চেক করে এই ফুটিংয়ের ডেপথ কতটুকু হবে এটা বের করে আমরা শিখবো ইনশাল্লাহ এর পরের সেমিস্টারেই, যে একটা ফুটিংয়ের ডেপথ কীরকম হবে। তো এগুলোর কাজ কীভাবে করতে হয় সিঙ্গেল ফুটিংয়ের, একবারে ফিগারটা দেখলে আপনাদের সুবিধা হবে। এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে, কিন্তু ফিগার দেখলে আরও সহজে বুঝতে পারবেন। প্রথম কাজই হচ্ছে আমাদের যেই জায়গাতে কলামের প্লেসমেন্টটা হবে বা ফাউন্ডেশন ফুটিং যেখানে করবেন, এক্সকাভেশন করা লাগবে, এক্সকাভেশন অফ ট্রেন্স বা পরীক্ষা বা খনন করা লাগবে, লেভেলিং অ্যান্ড রেসিং। দেন এই যে আপনি এক্সকাভেশন করছেন এটাকে লেভেল করা লাগবে। তারপর ব্রিক ফ্ল্যাট সোলিং প্লেসমেন্ট, সোলিং করা লাগবে। দেখতে পারতেছেন, বোঝানোর কিছু নাই। শাটারিং প্লেসমেন্ট, যেহেতু আমাদের এখানে কংক্রিট পুর করতে হবে, তো আমাদের এখানে শাটারিংটা করা লাগবে। তারপর হচ্ছে সিসি ব্লক প্লেসমেন্ট। দেখবেন যে কংক্রিটে কিছু ব্লক দেওয়া, এদিকে একটা এদিকে একটা এরকম দেওয়া থাকে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এগুলো দেওয়ার দরকার কি? এগুলার দেওয়ার কারণ হচ্ছে রিইনফোর্সমেন্টের নিচে যাতে কাভার আর ক্লিয়ার কাভারটা এনশিওর করা যায়। এখন প্রশ্ন, স্যার কাভার ক্লিয়ার কাভারের দরকার কি? কাভারের দরকারটা হচ্ছে আপনার এই রিইনফোর্সমেন্ট বা এই বারগুলা যাতে সয়েল বা ময়েশ্চার অথবা পানির কোনটাকে না আসতে পারে, এজন্য এই কাভার এবং ক্লিয়ার কাভারগুলো দেওয়া হয়। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমি আবার দেখাবো যে কাভার কি, ক্লিয়ার কাভার কি। এই রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে বুটম পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কাভার, আর রিইনফোর্সমেন্টের লোয়ার পার্ট থেকে বুটম পর্যন্ত যে দূরত্বটা, ফুটিংয়ের বুটম পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে ক্লিয়ার কাভার। বিম স্ল্যাবের ক্ষেত্রে এগুলো সাধারণত বিমের ক্ষেত্রে সাধারণত 1.5 দেওয়া হয়, স্ল্যাবের ক্ষেত্রে 0.75 ইঞ্চি দেওয়া হয়। আমাদের কংক্রিট ব্লক প্লেসমেন্ট করার পরে কাজ হচ্ছে রিইনফোর্সমেন্টগুলো বা এই রিইনফোর্সমেন্ট বারগুলোকে প্লেস করা এবং এগুলো বাইন্ডিং করা। দেন কাস্টিং অফ কংক্রিট কাস্ট করা বা পোর করা বা ঢালা, কংক্রিটগুলো ঢালা। যখন আমাদের এই আরসিসি বারগুলো প্লেসমেন্ট করা শেষ, তখন আমরা কংক্রিট পোর করব। কংক্রিট পোর করার পরে আমাদের কাজ হচ্ছে কম্প্যাকশন করা। কম্প্যাকশন করার জন্য এখন ভালো একটা ডিভাইস বেরিয়েছে, সেটা হচ্ছে কম্প্যাক্টর বা ভাইব্রেটর ইউজ করলে আমাদের সুবিধা কি? ভাইব্রেটর ইউজ করলে ভিতরে কোথাও কোনো বুদবুদ থাকে না বা কোনো
ভয়েড থাকে না। এখন প্রশ্ন, স্যার ভয়েড থাকলে কী সমস্যা? ভয়েড থাকলে এটার মধ্যে দিয়ে ময়েশ্চার পেনিট্রেট করতে পারে, আর এই ময়েশ্চারের কারণে এই কংক্রিটের পারমিয়েবিলিটি বা পানির ফ্লোর যে ক্ষমতা এটা বেড়ে যাবে, যার জন্য কংক্রিট আসলে ড্যাম্প হয়ে যাবে। দেখবেন যে কোথাও কোথাও অনেক সময় দেখা যায় ছাদের মধ্যে স্যাঁত হয়ে আছে। এর কারণ হচ্ছে ওই জায়গাতে কম্প্যাকশন বা ভাইব্রেটর ইউজ করা হয় নাই এবং ভেতরে ভয়েড আছে বা ফাঁকা জায়গা আছে। কংক্রিটের পুরের মধ্যে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকতে পারে, এই জন্য এই ভাইব্রেটরগুলো ইউজ করা হয়। আমাদের যখন কম্প্যাকশন করা শেষ তখন কিউরিং করা লাগবে। এখন প্রশ্ন, স্যার কিউরিং করা দরকার কি? কিউরিং করা হয় কারণ হচ্ছে এই যে আমাদের সিমেন্টের সাথে পেস্ট একটা তৈরি করলাম, এই পেস্টের হাইড্রেশন হয়। হাইড্রেশনের জন্য প্রচুর পানি ওর দরকার। এই পানিগুলো হাইড্রেশনের জন্য সাধারণত এই পানিগুলো প্রোভাইড করা হয়। এ হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ফুটিংয়ের কনস্ট্রাকশনের স্টেপগুলো। তারপর আমরা চলে যাবো যে কম্বাইন ফুটিং। এখন প্রশ্ন, স্যার আমাদের যদি ওইভাবেই তো কাজ করলে হয় সিঙ্গেল ফুটিং, আবার কম্বাইন ফুটিংয়ের দরকারটা কি? কম্বাইন ফুটিং কখন দেওয়া হয় এই কারণগুলো আমি এখানে হাইলাইট করে দিয়ে দিছি। কম্বাইন ফুটিং দেওয়া হবে যখন টু ইন্টারনাল কলাম, দুটো কলাম যখন খুব কাছাকাছি, তখন ইন্ডিভিজুয়াল ফুটিং দিলে একটা জায়গাতে ওভারল্যাপিং হবে, স্ট্রেসের ওভারল্যাপিং হবে। স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এভাবে হয়, যদি আপনারা আমার কার্ডসও দেখেন দেখতে পারবেন স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এদিক থেকে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিক থেকে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিক থেকে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিক থেকে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই যে পোর্শন, এই জায়গাতে ওভারল্যাপিং হবে, যার জন্য এই জায়গাতে স্ট্রেস বেশি পড়বে। এই জিনিসটা যাতে না হয় সেই জন্য দুটোকে একসাথে জয়েন করে কম্বাইন ফুটিং করা হয়। টু ইন্টারনাল কলাম যদি খুব কাছাকাছি হয়, সো ক্লোজ হয় যে ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা আছে, তখন এরকম কম্বাইন ফুটিং দেওয়া হয়। আর আপনার যদি দেখেন যে প্রপার্টি লাইন খুব কাছে কলামের, তখন তো আপনি যে আপনার যে ফুটিংয়ের ডেপথ 6 ফিট বাই 6 ফিটে দিতে পারবেন না, তখন এরকম একসাথে করে ফুটিংয়ের এরিয়া বাড়ানো হয়। এই হচ্ছে মোটামুটি কম্বাইন ফুটিংয়ে দেওয়ার কারণ। আর কম্বাইন ফুটিংয়ের সেন্টার অফ গ্র্যাভিটি অবশ্যই কনসিডার করা লাগবে লোডের গ্র্যাভিটির সাথে, নাহলে কোথাও একটা টিল্ট হয়ে যাবে, ফুটিং কোথাও একটা টিল্ট হয়ে যাবে। আচ্ছা, এই গেল আমাদের সিঙ্গেল ফুটিং, কম্বাইন ফুটিং। এখন আসলাম যে আমরা ম্যাট ফুটিং। প্রশ্ন, স্যার যদি এগুলো দিয়ে হয় জয়েন করে বা কম্বাইন করে যদি হয়, আবার ম্যাটের দরকার কি? ম্যাটে আমরা তখনই সাজেস্ট করব ওই দিকে ওইভাবে যদি না হয়, সিঙ্গেল আর কম্বাইন যদি না হয়, তখন আমরা ম্যাট বা ফ্রন্ট ফুটিংয়ের কথা চিন্তা করব। ম্যাট ফুটিং আমরা কখন দিব? যখন আমাদের এই ফুটিংয়ের যে এরিয়া, এই ফুটিংয়ের যে এরিয়া, এটা যদি আমাদের টোটাল বিল্ডিং এরিয়ার বা আমাদের টোটাল কনস্ট্রাকশন এরিয়ার 50% বা 60%-এর মতো হয়ে যায়, বা 50%-এর আপ হয়ে যায়, তখন আমরা আর ইন্ডিভিজুয়াল বা কম্বাইন ফুটিং না দিয়ে একবারে সবটাই একটা ফুটিং করে দেবো, একটা স্ল্যাবের মতো ফুটিং দিয়ে দেবো। সেটাকে আমরা বলতেছি যে ম্যাট ফাউন্ডেশন। আমি আবার বলতেছি, যদি আমাদের এই ইন্ডিভিজুয়াল ফুটিংয়ের যে এরিয়া, সেটা যদি আমাদের টোটাল বিল্ডিংয়ের যে এরিয়া আছে এই এরিয়ার 50% বেশি কাভার করে, তখন আমরা এই ম্যাট ফাউন্ডেশনের কথা চিন্তা করব। লাভ কি? লাভ হচ্ছে এটার বেস অনেক বড়, যার জন্য লোড ডিস্ট্রিবিউশন ইভেনলি হবে, সমানভাবে হবে, এবং ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা কম হবে। মানে কোথাও একটু বিশেষ সেটেলমেন্ট, কোথাও কম, এরকম জিনিসটা হবে না। এখন লস কি? লস তো বুঝতে পারতেছেন, যেহেতু সবটাই আমাদের কাস্টিং করা লাগবে, সো কস্ট একটু বেশি লাগবে, শোর প্রোডাকশন দেওয়া লাগবে। গ্রাউন্ড ওয়াটার অনেক সময় রাইজ করলে বিল্ডিংয়ের জন্য অনেক সময় ক্ষতিকর হয়। ওয়াটার মে সিপ ইনসাইড, এই কংক্রিটের মধ্যে দিয়ে অনেক সময় ওয়াটার সিপ করতে পারে, সিপেজের মাধ্যমে আসতে পারে। তো এইটার মেড ফাউন্ডেশনের স্টেপগুলো কি যদি বলি, এক এক করে লেভেলিং করা লাগবে প্রথমে। থ্রু আউট দ্য কনস্ট্রাকশন সাইট আমরা যতটুকু জায়গাতে ম্যাট ফাউন্ডেশন করব, সবটুকু সাইটের মধ্যে আমাদের লেভেল করা লাগবে। দেন শোরিং করা লাগবে। শোরিংটা কি? শোরিং ইজ দ্য প্রসেস অফ সাপোর্টিং দ্য আনসেফ স্ট্রাকচার বা বিল্ডিং এ টেম্পোরারি স্ট্রাকচার। ধরেন আপনি একটা জায়গায় বিল্ডিং করবেন, এখন এই বিল্ডিং আপনি একটা জায়গাতে বিল্ডিং করবেন, তার আশেপাশে আরও অনেকগুলো বিল্ডিং আছে। তো আপনি যদি সাইট এক্সপ্লোরেশন করতে বা ফাউন্ডেশন করতে গিয়ে এখানে এক্সকাভেট করেন বা মাটি খনন করেন, তখন পাশের বিল্ডিংগুলো কিন্তু খুব রিস্কে আছে। তো ওই বিল্ডিংগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে প্রসেসটা আমরা ফলো করবো, সেটার নাম হচ্ছে শোরিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিছু ফিগার দেখলে আরও বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় এদিকে একটা বিল্ডিং, এদিকে আপনি কনস্ট্রাকশন করবেন, তো এই বিল্ডিংয়ের সাথে কোনো সমস্যা না হয় এই জন্য এদিকে কিছু টিম্বার বা সিট পাইল এগুলো পেনিট্রেট করা হবে, প্রবেশ করানো হয়, যাতে এই বিল্ডিংয়ের উপর কোনো সমস্যা না হয়। আপনি যদি এগুলো না দেন কী হতে পারে? যদি না দেন তাহলে এই পাশের বিল্ডিংয়ের মধ্যে ক্র্যাক দেখা দিতে পারে। এই জন্য এই শোরিং জিনিসটা করা লাগবে। শোরিংয়ের কাজ কি? সাপোর্ট দ্য সারাউন্ডিং লোডস, আশেপাশের বিল্ডিংয়ের যে লোডগুলো আছে এই লোডগুলোকে সাপোর্ট দেবে।
আর টু প্রোটেক্ট ফ্রম শেয়ার ফেলিওর অফ দ্য সয়েল, সয়েল যাতে থেকে শেয়ার ফেলিওর না করবে, স্লাইড করে না পড়ে যায়, এই জন্য এরকম এই শিট পাইলিং বা টিম্বারগুলো পেনিট্রেট করা লাগে। দেন এই শিট পাইলিং বা পেনিট্রেট করার পর টিম্বার পেনিট্রেট করার পর আপনার কাজ হচ্ছে এক্সকাভেশন করা। সো এটা এক্সকাভেশন করলেন। স্টেপ 4 হচ্ছে প্রোভাইডিং শাটার অ্যান্ড ব্রেসিং। এই জিনিসটা নাম হচ্ছে ব্রেসিং প্রোভাইড করা, যাতে আশেপাশের বিল্ডিংয়ের লোডগুলোর কারণে এদিকের মাটিগুলো নিচে পড়ে না যায়, আশেপাশের বিল্ডিংয়ের যাতে কোনো ক্ষতি না হয়, এই জিনিসটা হচ্ছে শাটারিং অ্যান্ড ব্রেসিং। কম্প্যাকশন আর লেভেলিং অফ সয়েল, যে সয়েলের মধ্যে আমরা কাজ করবো এই সয়েলটাকে লেভেলিং করা লাগবে, স্যান্ড লেয়ার দেওয়া লাগবে, দেন এটার মধ্যে কম্প্যাকশন করা লাগবে। 6 নম্বর কাজ কি, প্রোভাইড পলিথিন অথবা সিসি লেয়ার এগুলো প্রোভাইড করা লাগবে। এই জায়গাতে কম্প্যাকশন করছেন, কম্প্যাকশন করার পর এখানে পলিথিন দেওয়া লাগবে। তারপরে আমাদের যে কাজগুলো করা লাগবে আগেরটার মতোই, সিঙ্গেল ফুটিংয়ের মতো সিসি ব্লক দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে একটু আগে বলছি আমি, যাতে কাভার আর ক্লিয়ার কাভারগুলো এনশিওর করা যায়, রেইনফোর্সমেন্ট বারগুলোকে একটু উপরে রাখা যায়। তারপরে কাজ হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্টগুলো প্লেস করা। রেইনফোর্সমেন্ট প্লেস মানে বুটম মেশে যে রেইনফোর্সমেন্টগুলো সেগুলো প্লেস করা লাগবে। আমাদের ফার্স্টের কাজ কী ছিল, এর আগের কাজটা আমাদের এই ব্লকগুলো দেওয়া, ব্লকগুলো যখন দিলাম তখন আমাদের রেইনফোর্সমেন্টগুলো যদি রাখি আমরা, তখন আমাদের কাভারগুলোর যে ডিস্টেন্স বা ডেপথ সেটা আমাদের ইনশিওর হবে। তারপর হচ্ছে বুটম মেশ যখন দেওয়া শেষ তখন আমাদের টপ মেশগুলো দেওয়া লাগবে। তারপর আমাদের কংক্রিট পোর করা লাগবে। একটু আগে আমি বলছিলাম কংক্রিট পোর করার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইব্রেটর ইউজ করা। ভাইব্রেটিং ইউজ করলে কী লাভ, আমার ভেতরে কোনো ভয়েড হয় না, কম্প্যাক্ট হয় ভালোভাবে, ভেতরে কোনো ছিদ্র না থাকলে আমাদের পানি পেনিট্রেট করার বা ওই এই ফ্লোর অথবা এই স্ল্যাবটা যাতে স্যাঁতস্যাঁতে বা ড্যাম্প না হয়, এই জিনিসটা ইনশিওর করা যায় এরকম ভাইব্রেটর ইউজ করলে। আমাদের যখন এই কংক্রিট পোর করা শেষ তখন উপরের সার্ফেসটাকে লেভেলিং করা লাগবে। লেভেলিং করার পর আমাদের কিউরিং করা লাগবে। কিউরিং করার কারণ কি, যাতে হাইড্রেশনটা ভালো হয়, সিমেন্টের সাথে আমাদের যে ফাইন এগ্রিগেট গুডস এগ্রিগেটের যে বন্ডিং, এই বন্ডিংটা যাতে ভালো হয় সেজন্য আমরা এই কিউরিং করব। তো আজকে মোটামুটি এই শেলো ফাউন্ডেশন পর্যন্ত আমরা রাখলাম। তারপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা পাইল ফাউন্ডেশন থেকে আবার শুরু করব। আসসালামু আলাইকুম।